একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদুল্লাহ রিয়াদ আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করেছে, বিশেষ করে মিডল অর্ডারে। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর ঠিক এভাবেই ফেসবুকে নিজের আক্ষেপ তুলে ধরেছেন রুবেল হোসেন। কিন্তু সাবেকদের অভাব নিয়ে কথা বললেও সিস্টেমের অভাবটাকে কেউ যেন গোনায় ধরছেন না, মুখ খুলছেন না। তা না হলে অবসরে 3 বছর পরেও কেন একজন মুশফিককে মিস করতে হবে, অবসরে 1 বছর বাদেও কেন রিয়াদের অনুপস্থিতি পোড়াবে দর্শকদের। যে ওয়েস্ট ইন্ডিজ কদিন আগে নেপালের বিপক্ষে টি-20 সিরিজ হেরে আসলো, এবার তাদের কাছে ঘরের মাঠে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ। টাইগারদের সেন্সলেস ক্রিকেট নিয়ে আলোচনা করতে তাই স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। স্বাগত খেলা যোগে। 149 রান চেস করা কি খুব ডিফিকাল্ট ছিল এই মাঠে? প্রথম ম্যাচে আমরা হারলাম 16 রানে, এবার 14 রানে, সামনের ম্যাচে 12 রানে, বলাই তো যায় মনে হয়। আপনি সেগ্রিগেশন করছেন আর কি। পার্থ, থ্যাংক ইউ। আপনি নিজেই বলছেন সেন্সলেস ক্রিকেট। এই সেন্সলেস মানে আমরা কি বুঝি? যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া কিংবা সংজ্ঞা হারানো। বাংলাদেশ ক্রিকেটের পার্টিকুলারলি ব্যাটসম্যানরা, আরও স্পেসিফিক করে বললে মিডল অর্ডার ব্যাটাররা আসলে সংজ্ঞাহীন হয়ে গেছেন। আমি গত কয়েকদিন ধরে একটা কথা বলছি যে আপনার এই যে জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, তারপরে আপনার শামীম হোসেন পাটোয়ারি, ম্যাচ কি খেলেছে আমি সেখানে পরে যাচ্ছি। সামনে তো বিশ্বকাপটা তো মূল চ্যালেঞ্জ থাকে প্রত্যেকটা টিমের জন্য। এদেরকে নিয়ে বাংলাদেশ টিম বিশ্বকাপের মতো মঞ্চে যেতে চায় কিনা আমার মনে হয় এটা খুব সিরিয়াস নোটে ভাবার সময় এসেছে। শামীম হোসেন পাটোয়ারি সাদা বলের ক্রিকেটে সবশেষ 8 ম্যাচে 4টা শূন্য করেছেন, একটা এক, আরেকটা বোধ হয় 30, আরেকটা 33। জাকের আলী অনিক রান কম করেছেন, ফাইন। জাকের আলী অনিকের ব্যাটিং দেখলে মনে হয় তিনি আসলে ব্যাটটা করতে পারেন না, তিনি হাডুডু খেলতে আসছেন। এবং এই যে 18টা বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে খেললেন, একটা অফসাইডে কাভার পয়েন্ট দিয়ে 4 মারা ছাড়া একটা বল তিনি মনে হয় না যে পারফেক্টলি টাইমিং করতে পারছেন। তিনি শর্ট বলে ব্যাট পেরিস্কোপের মতো উপরে উঠিয়ে রাখছেন, ব্যাটের কারায় লাগে বটল উইকেট পেছনে রাখছে। রান কম করার থেকে বড় কথা হচ্ছে জাকিরকে দেখে মনে হয় যে তিনি ব্যাটিংটা পারেন না। এবং তাওহিদ হৃদয়, উনি আসলে কোন মাইন্ড সেট আপে আছেন এটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে। সো এই ধরনের প্লেয়ার নিয়ে আপনি যদি বিশ্বকাপের মঞ্চে যেতে চান বা আপনার ভবিষ্যৎ প্ল্যানে এরাই সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার হিসেবে আছে, এর মধ্যে আপনার জাকের আলীকে আপনারা ক্যাপ্টেনও বানিয়ে দিয়েছিলেন একটা সিরিজের জন্য। এটা আসলে একটা কমপ্লিটলি মানে একটা ক্রিকেট সিস্টেমের মধ্যে আপনি তো সিস্টেমের প্রশ্ন আনলেন যে রুবেল হোসেন বলেছেন তিনি রিয়াদ মুশফিককে মিস করেন, কিন্তু সিস্টেমের কথা বলেন নাই। আমি সিস্টেমের কথা বলে দিই যে সিস্টেমের যে বিষয়টা, যখন কোথাও কোনো নিয়ন্ত্রণ থাকে না সেখানে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। যখন আপনি দেখবেন যে ওই স্কুলে বাচ্চারা একটা প্রতিযোগিতায় নামে যে যেমন খুশি তেমন সাজা, পাগল এবং ভিক্ষুক সাজা নিষেধ। ছোটোবেলা আমরা দেখতাম স্কুলে। বাংলাদেশ ক্রিকেটের ম্যানেজমেন্টের অবস্থাটা হচ্ছে এরকম যে যেমন খুশি তেমন সাজা, যার যেমন খুশি তেমন করো, কেউ দেখার কিছু নাই। দেখার যদি থাকতো জাকের এতদিন বাংলাদেশ টিমে টিকে থাকতে পারতো না। দেখার যদি কেউ থাকতো বাংলাদেশ ন্যাশনাল টিমের মিডল অর্ডারে আরও কমপক্ষে 2টো সিরিজ আগে বিশ্বকাপ মাথায় রেখে অন্তত নতুন 2জনকে ট্রাই করা হতো। সো সিস্টেম যখন ঠিকভাবে কাজ করে না তখন যে ধরনের সমস্যা তৈরি হয়, ঠিক এক্স্যাক্টলি বাংলাদেশ ক্রিকেট টিমে ওই সমস্যাটা তৈরি হয়েছে। সিস্টেমের পাশাপাশি আমরা আসলে ম্যাচকে রিড করতে পারছি ঠিক মতো। আমরা গতকালকে দেখতে পেলাম যে তানজিদ হাসান তামিম তিনি ম্যাচ শেষে বলে আসলেন উইকেট স্টিকে ছিল, বলটা ব্যাটে আসছিল না। ঠিক একই জায়গা থেকে তার কিছুক্ষণ আগে আলিক আথানজে এসে বলে গেল যে 25 থেকে 50 রান কম হয়েছে, উইকেটটা ছিল 200 রানের। একজন বলছে 200 রানের উইকেট, একজন বলছে যে আসলে ব্যাটে বলটা ঠিক মতো আসছে না। তাহলে মানে জায়গাটা কোথায় আসলে? আমরা কি মানে উইকেট রিড করতে পারছি না, ঘরের মাঠে আমরা আসলে অ্যাভি টিম হয়ে গেলাম? জায়গাটা মানসিকতায়, জায়গাটা হচ্ছে অজুহাত দেওয়ার ক্ষেত্রে। একটা ব্যাপার আপনি খেয়াল করেন তো, এই যে কথাটা বলেছেন তানজিদ তামিম, আপনি ওপেনার হিসেবে 17 ওভার পর্যন্ত খেলেন, জলের যখন 30 রানের মতো বাকি তখন আপনি উইকেটটা দিয়ে আসলেন। এই 50-র কোনো ভ্যালু নেই। এই 50 আর ঘোড়ার ডিম একই রকম। ও 50 না করলে কী হতো? বাংলাদেশ 50 রানে হারতো, জিততেন না আপনি। এখন আপনি খেয়াল করেন টপ অর্ডারের 4 ব্যাটসম্যানের প্রত্যেকটা মানুষ লাইফ পেয়েছেন, প্রত্যেকটা ক্রিকেটার, প্রত্যেকটা ব্যাটসম্যান, সাইফ, লিটন, তামিম, হৃদয়। তামিম শেষ পর্যন্ত যাওয়া মানে 48 বল খেলা মানে আপনি ম্যাচ শেষ করে আসবেন। সাইহোপরা 30 বলে 50 করে। সাইহোপ যদি 30 বলের পর 48টা বল আর 18টা বল খেলতো, আমি মোটামুটি নিশ্চিত ওই 18 বলে সে 30 রান করতো। অর্থাৎ 48 বলে তার রান হতে 80। তামিম কত করছে? 148 বল খেলার পরও যখন আপনার 127 স্ট্রাইক রেট, এই 62 রান যদি 72 হইতো বাংলাদেশ এমনিতে ম্যাচ জিতে। অর্থাৎ এরা সেট হয়েও শেষ পর্যন্ত ক্যারি করতে পারে না, ফিনিশিং দিতে পারে না।
এটা সামর্থ্যের ঘাটতি, মানসিকতার ঘাটতি, এবং এই দুই ঘাটতি মিলিয়েই আপনি প্রেস কনফারেন্সে এসে উইকেটের অজুহাত দেবেন। আপনি খেয়াল করেন 12 ওভার শেষে বাংলাদেশের রান কত ছিল? পরের 2 ওভারে, তখন বোধহয় 48 বলে বাংলাদেশের 65 রান দরকার ছিল। 14 ওভার শেষে বাংলাদেশের দরকার ছিল 62, অর্থাৎ আপনি ওই পার্টিকুলার ফেজটাতে 2 ওভারে 3 রান করছেন। উইকেটে তখন আপনার, আমি তানজিদ তামিমের মানে সে বলে গেছে তো এই কারণে তার কথা আমি বলতেছি, উইকেটের সেট ব্যাটসম্যান থাকার পরে আপনি 2 ওভারে 3 রান কেমনে করেন? আমি বুঝলাম জাকের আলী খেলা পারে না, ব্যাটিংটা পারে না, 7 বলে তখন তার রান 2 না 3, বাকি 5 বল তো আপনি খেলছেন, বাকি 5 বলে 5টা সিঙ্গেল করলেও তো আপনার মানে কয় রান হয়? সো জিনিসটা হচ্ছে কি যে সামগ্রিকভাবেই ব্যর্থতা রয়েছে, এবং মিডল অর্ডার যেভাবে ব্যাট করছে এটা আসলে কোনো মিডল অর্ডার ব্যাটিং না, তারা ব্যাটিংটা ভুলে গেছে। এবং আমি আবারও বলছি, এই যে ড্রেসিং রুমে যে স্বজনপ্রীতির কথা আসে, ড্রেসিং রুম থেকে যে বিশেষ কোচ এবং তার বিশেষ কোরামের প্লেয়ারদের কথা আসে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আমার মানে দুঃখের জায়গাটা হচ্ছে যে বিসিবি, ক্রিকেট অপারেশনস যারা আছে, নির্বাচকরা যারা আছে, ব্যাপারগুলো বোঝে না। যদি না বোঝেন এটা হবে পারফেক্ট যে বোঝেন না, আসলে তারা বোঝেন না, কিন্তু দায়িত্ব নিয়ে বসে আছেন। আর যদি বুঝেও এই কাজটা কন্টিনিউ হওয়ার সুযোগ দেন তারা, তাহলে হচ্ছে তারা জ্ঞানপাপী, অসৎ, যারা দেশের ক্রিকেটের শত্রু। লিটন দাসের কথা বলতে হয়, তিনি আসলে প্রথম ম্যাচে শামীম পাটোয়ারির উপর দোষটা চাপিয়েছিলেন, এবার তিনি অবশ্যই দোষটা নিজের কাঁধেই নিয়েছেন। তিনি বলছেন যে অন্তত উইকেটে থাকলে তিনি ম্যাচটা আসলে বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো। আসলে কি লিটন উইকেটে থাকলে ম্যাচটা জিততে পারতো? বা এই কথাটা আমরা সবাই জানি, লিটন থাকলে জিততে পারতো, তানজিদ তামিম থাকলে জিততে পারতো, সবাই তানজিদ তামিম তো জিতাতে পারে নাই, ছিল তো। হ্যাঁ, মানে সবাই থাকলে জিততে পারতো, কিন্তু আসলে কে জিতাবে? মানে আমরা তো জানি যে কথাটা সেটা বারবার রিপিট হচ্ছে, কিন্তু কথা যে হাল ধরে জেতানোর যে বিষয়টা থাকে সেই জায়গাটাতে আমরা ব্যর্থ হচ্ছে বারবার। আচ্ছা, লিটনের কথাটা আপনি দেখেন, প্রথম বল সিঙ্গেল নেওয়ার পর জেডেন সিলসের ফার্স্ট বল ফেস করে তিনি স্কুপ খেললেন, ফার্স্ট বল খেয়াল করেন, ওই ওভারে তিনি 3টা 4 মেরেছেন। প্রথম 9 বলের মধ্যে লিটন 4টা 4 মেরেছেন, এর মধ্যে একটা লাইফও আছে। আমার কথা হচ্ছে যে আপনি যদি দায়িত্বশীল ক্যাপ্টেনই হন, 149 করেছে অপোনেন্ট, 150 টার্গেট, মানে কি আপনি আস্তে আস্তে খেললে ম্যাচটা অনায়াসে বের হয়ে যায়, সিম্পল বেসিক ক্রিকেটটা খেললে এই উইকেটে। কেউ কিন্তু সেই দায়িত্বটা নেয়নি। আমি এই কথাটা সবসময় বলি যে বাংলাদেশ টিমের এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, সবাই ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, দলের ওপর কোনো নিয়ন্ত্রণ নাই। মিরাজেরও ছিল না, লিটনের যে ফুলফিল নিয়ন্ত্রণ আছে সেটাও আমি বিশ্বাস করি না। এবং এই নিয়ন্ত্রণ না থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে ড্রেসিং রুমের ভেতরের কোরাম ব্যর্থ। আমি বারবার আপনাকে এই কথাটা বলছি, 4 থেকে 5 জন, কিছু ক্ষেত্রে 3 থেকে 4 জন ক্রিকেটার নিয়ে একজন বিশেষ কোচের যে কোরামটা তৈরি হয়েছে, এখানে আপনি পারফর্ম করেন বা না করেন, আপনাকে খুব পার্টিকুলার সমালোচনা বা পার্টিকুলার প্রেশার ছাড়া আপনি বাদ পড়বেন না। জাকের আলীর ক্ষেত্রে যেটা হয়েছে, তাহিদ হৃদয়, জাকের আলী গিয়া সেই কোরামের সেই কোচের অন্তর্ভুক্ত, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। এটা যতদিন থাকবে এটার মেন্টাল প্রেশার অন্যদের উপর থাকবে। শামীম হোসেন পাটোয়ারির কথা আমি বলছিলাম যে সবশেষে 8টা সাদা বলের ক্রিকেটে 4টা শূন্য করছে সে একটা ওয়ান ডেসের মধ্যে। এই শামীম বাংলাদেশকে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরপর 2 ম্যাচে 200 স্ট্রাইক রেটে ব্যাট করে ম্যাচ জিতা নেই, একটা সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তাহলে এমন কি হইল যে এই শামীম হঠাৎ করে এত খারাপ পারফরমেন্সে পড়ে গেল? কারণ তিনি ড্রেসিং রুমের ভেতরে টিমের সাথে সেটেল না। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। নুরুল হাসান সোহানের পার্টিকুলার একটা ম্যাচ, দল হারার অবস্থা, মাঠে এসে আবল তাবল শট খেলা শুরু করলো নুরুল হাসান সোহান, মনে আছে? ওই ম্যাচের কথা আমি জেনে বলছি আপনাকে, ওই ম্যাচের আগের দিন টিম মিটিংয়ে রাত্রে নুরুল হাসান সোহানকে জানানো পর্যন্ত হয় না সে ম্যাচ খেলতেছে। মাঠে এসে তারপরে নুরুল হাসান সোহান জানতেছে সে ম্যাচ খেলতেছে। এবং নুরুল হাসান সোহানের কিপিং না দেওয়া নিয়ে কত প্রশ্ন হয়েছে, মিরাজ এসে কিন্তু তাকে ঠিকই কিপিংটা দিয়েছেন। এবং তার আগে টিম ম্যানেজমেন্টের একজন গুরুত্বপূর্ণ, ক্ষমতাবান, বিশাল হাল্ক একজন থর, তিনি নুরুল হাসান সোহানকে বলেছেন তুমি কিন্তু কিপিং করবা না। সোহান তাকে তার উত্তর দিয়েছিল যে আপনি বোধহয় আমাকে বাংলাদেশে 260 ম্যাচ খেলছি, কোনোদিন কিপিং করতে দেখেন। আজকে আমি কথাগুলো বলে গেলাম এখানে, আমি জানি না বলতেছি এগুলো, লিফটে এই ঘটনা ঘটছে। সো জিনিসটা হচ্ছে যে এই যে কোরামটা, পার্টিকুলার কোচ 3-4 জন প্লেয়ার মিলে, এটা বাংলাদেশ টিমের ভেতরের যে আপনার প্লেয়ারদের মানসিকতা সেটা পচায় দিচ্ছে দিন দিন। বিসিবি যদি অ্যাড্রেস করতে পারে এখনই হাই টাইম, নইলে আগামীতে এই পচন গ্যাংগ্রিনের পর্যায়ে চলে যাবে। সামনে তো বিশ্বকাপ, আসলে এই বিশ্বকাপের আগে যেখানে দলটাকে সেট করার কথা, যারা খেলতে পারে না তাদেরকে রাডারের মধ্যে রেখে ম্যাচ দেওয়ার কথা, সেখানে আমরা উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করছি। মানে আসলে কি করছে আসলে? এটা এক্সপেরিমেন্ট না পার্থ, এক্সপেরিমেন্ট না, এটা হচ্ছে একটা ইগোর ক্ল্যাশ, একটা ইগোর লড়াই। তোরা যা পারিস করে নে, আমি আমার প্লেয়ার খেলাবো, সামথিং লাইক দ্যাট। পুরো বাংলাদেশ টিম একসাথে বসে কথা বলছে, ফিল সিমন্স ভদ্রলোক একা একা ডাগ আউটে বসে আছে, এরকম ছবি আমরা দেখেছি না? কেন? পাওয়ার প্লে শেষ, সুপার ওভারের ম্যাচে ওয়ার ইজ ফিল সিমন্স?
তাহলে এত মাথায় যদি থাকবে, এত মাথায় যদি ডিসিশন নেবে, তাহলে এই মাথার ডিসিশন বাংলাদেশ ক্রিকেটকে ডোবাচ্ছে কেন? মাথা কাইটা ফেলা সবসময় সমাধান না, কিন্তু কিছু সময় মাথা কাইটা ফেলতে হয়। যদি এত দায়িত্বশীল, এত গুরুত্বপূর্ণ এবং এত কোয়ালিটি সম্পন্ন মানুষ ড্রেসিং রুমে থাকে, টিমের এই অবস্থা কেন? ব্যাটিংটা এখন কে দেখে? ব্যাটসম্যানের এই অবস্থা কেন? এই জবাবদিহি আছে। এবং এটা কি 2 সিরিজ, 3 সিরিজ, 4 সিরিজ, কত 1-1.5 বছর ধরে এটা চলতেছে, কেউ অ্যাড্রেস করে নাই। সো জিনিসটা হচ্ছে কি যে ঘুণে ধরা পচা সিস্টেম যেমন হয় তেমন এটা চলতেছে। এবং এই যে কিছু প্লেয়ার, পার্টিকুলার কিছু কোচের কারণে যে সুযোগটা পাচ্ছে, এটা অন্য প্লেয়ারদের উপর ভয়াবহ মানসিক একটা সংকট তৈরি করছে। এবং এই মানসিক সংকট শুধুমাত্র তখনই কমবে বা মানে একটা মিনিমাইজ করা যাবে যখন একটা স্বস্তির পরিবেশ ড্রেসিং রুমে থাকবে, নইলে সম্ভব না। অবশ্যই সেই স্বস্তির জায়গায় আসলে কবে আসবে সেটাই বড় প্রশ্ন। অনেক Nobody ধন্যবাদ। knows. অনেক ধন্যবাদ দেব চৌধুরী আমার সাথে থাকার জন্য।